ইরফান গাড়ি নিয়ে কোথায় কোথায় যে খুঁজল মাইরাকে সে নিজেও জানে না। ভীষণ অসহায় লাগছে নিজেকে। মাইরার উপর এত বেশি রাগ হলো তা বোঝানো দায়। ধীরে ধীরে গাড়ি চালিয়ে তার বাসার দিকে যায়। নজর রাস্তার আশেপাশে ছিল, শুধু তার গাড়ি নিয়ে খোঁজায় ব্যস্ত। ফায়েজ, ইনায়া আর ফারাকে নিয়ে গিয়েছে। রুমা নেওয়াজ ইরফানের ফোনে অনেকবার কল দিয়েছে। ইরফান কল রিসিভ করে না। উপায় না পেয়ে শুদ্ধর নম্বরে কল দেয়। মাইরা একা কেন বাসায় আসলো? আর ইনায়া কোথায়? ইরফান কোথায়? সেসবই শুনল। ভীষণ চিন্তিত তিনি ছেলেকে নিয়ে, সাথে মাইরাকে নিয়ে। কি করবে এদের? কিছুই বুঝতে পারছে না। তোর বউ বাড়ি গিয়েছে। ইরফান গাড়ির দরজা খুলে এক পা বাইরে বের করে ড্রাইভিং সিটে বসে। চোখগুলো লাল। শুদ্ধর কথা শুনে মৃদু স্বরে বলে, ওকে, বাড়ি যা, রাত হয়েছে। মামা মামি দুজনেই কল দিয়েছিল অনেকবার। ইরফান কিছুই বলল না, শুধু হতাশার শ্বাস ফেলে বলে, এতক্ষণ যাকে মরার মতো খুঁজলি, খবর পেয়ে যাচ্ছিস না কেন? ইরফান রাগে চিৎকার করে বলে, ওর কাছে গেলে ও আমার হাতে আগে বেহিসাব থাপ্পড় খাবে। ওর সাহস কি করে হয় এই রাতে একা একা বাড়ি যাওয়া? শুধু পাশেই দাঁড়িয়ে চুপ করে থাকলো কিছু সময়। এরপর চিন্তিত কণ্ঠে বলে, তুই কি করেছিস মাইরার সাথে? ইরফান কিছুই বলে না। রাগে শরীর কাঁপছে তার। চোখ বুঝে লম্বা শ্বাস টানে। শুধু কিছুটা রেগে বলে, তুই আবার মেয়েটাকে মেরেছিস? কি চাইছিস তুই বলতো? ইরফান বেশ কিছুক্ষণ শান্ত হয়ে থাকে। এরপর শক্ত গলায় বলে, ওই স্টুপিডকে খুন করতে চাইছি। শুধু রেগে বলে, ইরফান, তোর বোঝা উচিত মাইরার বয়স 15+। তোর হাফ বয়সী একটা মেয়ে, বাচ্চা মেয়ে। ওকে প্লিজ সেভাবেই ট্রিট কর। ওর থেকে বড়দের মতো বিহেভ এক্সপেক্টগুলোকে চাপা দে। নয়তো তুই যা চাইলি সেটাই কর, ডিভোর্স দিয়ে দে। কারণ তোদের এই রিলেশনের কোনো ফিউচার নেই। মেয়েটার জন্য আমার খারাপ লাগে। ইরফান কিছুই বলল না, শুধু অবাক হয়। ডিভোর্সের কথায় ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়, যেন ভাবতে বসে কিভাবে ডিভোর্স হবে। অর্থাৎ ইরফান সত্যিই ডিভোর্সের ব্যাপারে ভাবছে। শুদ্ধ কিছুই বলে না। এভাবে মার খাওয়া এদের রিলেশন এমন অস্বাভাবিকতা, এর চেয়ে হয়তো ডিভোর্সটাই বেটার। মৃদুস্বরে বলো, বাড়ি যা। ইরফান আরও দুটো সিগারেটের ধোঁয়া উড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধর কপালে চিন্তার ভাঁজ। ইনায়া গাড়িতে চিন্তিত বদনে বসে আছে। মাইরা একা একা কেন বাড়ি গেল, সেই চিন্তায় শেষ মেয়েটা। তাদের সাথেই তো কি সুন্দর হেসে খেলে বাইরে বেরিয়েছে। কি যে হলো? তবে বাসায় পৌঁছেছে শুনে কিছুটা নিশ্চিন্ত আছে। ফাইজ গাড়ি থামালে ইনায়া ফারহাকে ভেতরে আসতে বললে আর একদিন যাবে বলে। আজ এমনিতেই অনেক রাত হয়েছে। ইনায়া আর জোর করে না। ফাইজ ড্রাইভিং সিট থেকে নেমে এসে ইনায়ার পাশে ডোর খুলে দিয়ে ইনায়া নিঃশব্দে বেরিয়ে আসে গাড়ি থেকে। ফায়েজ তীক্ষ্ণ চোখে ইনায়ের মুখপানে চেয়ে। ইনায়া এগোলো। ফায়েজ ইনায়ার হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ইনায়া হাত ছাড়ানোর চেষ্টা করে। ফায়েজ মৃদুস্বরে বলে, লিটল কুইন, রাগ করেছ? ইনায়া কিছুই বলে না, নীরব থেকে হাত চাড়ানোর চেষ্টা করে। ফায়েজ নরম স্বরে বলে, সরি লিটল কুইন। ইনায়া অবাক হয়ে তাকায় ফায়েজের দিকে। ফায়েজকে গোমরা মুখে তার দিকে চেয়ে থাকতে দেখে চোখ নামিয়ে মিনমিন করে বলে, হাত ছাড়ুন। ফায়েজ মৃদু হেসে বলে, ওকে, তোমার ফোন দিচ্ছি, এবার চলবে? ইনায়া মাথা উঠিয়ে খুশি হয়ে বলে, দিন তবে। ফায়েজ চোখ ছোট ছোট করে তাকায়। ভাবনার মাঝে ফায়েজের পকেটে ফোন ভাইব্রেট হয়। ডান হাতে পকেট থেকে ফোন বের করে দেখলো ইনায়ার ফোন বাজছে। একটা মেয়ের নামে সেভ করা। ফায়েজ গলা ঝেড়ে বলে, ফ্রেন্ডের সাথে কি বেশি পার্সোনাল কিছু বলো? আমি শুনতে পারি? ইনায় কি বলবে বুঝলো না। ফায়েজ কল রিসিভ করে লাউডে দেয়। ওপাশ থেকে গড়গড় করে একটি মেয়ে বলে, বান্ধবী, তোর পার্সোনাল বখাটের সাথে কেমন ডেট হলো রে? মেসেঞ্জারে মেসেজ দিলাম, সিন করিস না। সেসব থাক, এখন বল কি কি করলো সে? চুমুটুমু খেয়েছে? কোথায় কোথায় খেয়েছে?
ইনায়া লজ্জায় মাটির নিচে ঢুকতে পারছে না শুধু পা উঁচু করে বা হাতে তার ফোন নিতে চাইলে ফাইজ ফোন উঁচু করে ধরে। ঠোঁট টিপে হাসছে সে, দৃষ্টি ইনায়ার দিকে। ইনায়া কাঁদো কাঁদো মুখ করে বলে, প্লিজ কল কাটুন। ফাইজ গলা ঝেড়ে ফোনের ভলিউম কমিয়ে দেয়। ফোন ইনায়ার হাতে দিয়ে ইশারায় কথা বলতে বলে। ইনায়া দ্রুত কল কেটে দেয়। ফাইজ তার থুতনির পাশে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ঘষে আর মিটিমিটি হাসে। ইনায়া যেতে নিলে ফাইজ ইনায়ার হাত ছাড়ে না। ইনায়া মাথা নিচু করে বলে, প্লিজ হাত ছাড়ুন। ফাইজ ইনায়ার হাত থেকে ফোন টান মেরে নিয়ে নিল। ইনায়া অবাক হয়ে বলে, নিলেন কেন? ফাইজ উত্তর করল না ইনায়ার কথায়। ঠোঁটের কোণে হাসি রেখে বলে, ডেট করলে কিস করতে হয় লিটল কুইন। তুমি তো পেকে গিয়েছো তোমার ফ্রেন্ডদের জন্য। মনে হয় আমি পিছিয়ে পড়ে আছি। ইনায়া কাপা গলায় বলে, আমি বাড়ি যাব। ফাইজ হেসে ফেলে। ইনায়ার ফোনে কিছু কাজ করে ওভাবেই হেসে বলে, ডোন্ট ওয়ারি, বিয়ের আগে আমি অলওয়েজ পিছিয়েই থাকবো। এরপর ইনায়ার দিকে তাকিয়ে বলে, একটা ছোট্ট আবদার পূরণ করো, এরপর ফোন নিয়ে ভেতরে যাও। ইনায়া চোরা চোখে ফাইজের দিকে তাকায়। ফাইজ হেসে বলে, তোমার ফোনের পাসওয়ার্ড তোমার ভয়েসে শুনতে ইচ্ছে করছে লিটল কুইন। ইনায়া তার হাত ছাড়ানোর চেষ্টা করে, মাথা নাড়িয়ে বলে, হাত ছাড়ুন, আমি ঘরে যাব। লিটল কুইন, স্পিক আপ, ফিরিয়ে দিও না। ফায়েজের কণ্ঠ অতি নমনীয়। ইনায়া চোখ তুলে তাকায়। ফায়েজ শীতল চোখে চেয়ে আলতো হেসে বলে, প্লিজ। ইনায়া ডোক গিলে চোখ নামিয়ে নেয়। ফায়েজের এভাবে আবদার কেন যেন ইনায়ার চাইলে ফেরাতে পারল না। চোখ খিচিয়ে কাপা কণ্ঠে বলে, মাই পার্সোনাল ব্যাড বয়। ফায়েজ ফিসফিসিয়ে বলে, এই তোমার পার্সোনাল ব্যাড বয় মাই লিটল কুইন? ইনায়া দ্রুত বলে, আমার ফোন দিন। ফাইজ ইনায়ার হাতে ফোন দিয়ে ইনায়ার হাত ছেড়ে দেয়। ইনায়া সাড়া পেয়ে দ্রুত পায়ে বাড়ির ভেতরে যায়। পিছু ফিরে তাকায় না। ফাইজ মুখ গোল করে শ্বাস ফেলে মৃদু হেসে বিড়বিড় করে, আর সহে না রে এ অপেক্ষা। এটা কখন কিনলে? তোর বয়ফ্রেন্ড দিয়েছে। ফারাহ ভুরু কুঁচকে বলল, আমার বয়ফ্রেন্ডকে? ফায়েজ ফারাহের হাতে ফোন প্যাকেজ হাতে নিয়ে বলে, সেটা তুই জানিস। তুই এমন সিটকাদুনি কেন বলতো? ফারাহ রেগে বলে, আর তুমি এত বিয়ে পাগল কেন বলো তো? ফারাহের কথায় ফায়েজ থতমত খেয়ে তাকায়। বেয়াদব বোন হয়েছে, শুধু বড় ভাইয়ের পিছনে লেগে। ফায়েজ তার ঘরে যেতে যেতে বলে, ইরফানের বইয়ের এক্সাম শেষ হয় না কেন বুঝি না। বোর্ডের মাস্টারগুলো মীর জাফর হতে চাইছে নাকি? ফারাহ বোকা চোখে তাকিয়ে দেখল ফায়েজের দিকে। পাগল নাকি তার ভাই? কি বলে নিজেই জানে না। হাতের প্যাকেজ নিয়ে তার ঘরে যায়। এটাই তো শুদ্ধর হাতে ছিল। ঘরে গিয়ে আগে পুরো ফোনের প্যাকেজিং খুলল। একদম নতুন, তবে এটা কেনার পর একবার খোলা হয়েছিল। এরপর আবারও আগের মতো করেই রেখেছে। ফারাহ বুঝল। ভেতর থেকে ফোনটা বের করে উল্টে পাল্টে দেখল। বুক ধুকপুক ধুকপুক করছে। এটা শুদ্ধ ভাইয়ের কেনা ফোন, কিন্তু সে যে বলল এটা সামিয়া নামের ওই মেয়েটার জন্য কিনেছে। হঠাৎই ফোন শব্দ করে বেজে ওঠে, তবে ফোনের সেট করা কোনো রিংটোন নয়, ভয়েস। ভালোবাসার খেলাটায় আমি জিতে গেছি ফারাহ, শুনছো? এই ফারাহ, ভালোবাসি কিন্তু। হাজারো আবেগ মেশানো কোমল সুরে কয়েকটি শব্দ, যেন কণ্ঠ শুদ্ধর। ফারাহের হাত কাঁপছে। কল করেছে শুদ্ধ ভাই, আর রিংটোনেটা বারবার একই সুরে কথাগুলো বাজছে। ফারাহ ডোক গিলছে। ফোন বাজতে বাজতে কেটে যায়। সেকেন্ড বার কল আসলে ফারাহ কল রিসিভ করে ধীরে ধীরে ফোন কানে ধরে। চোখ জোড়ায় পানি টইটুম্বর। ওপাশ থেকে শুদ্ধ বলে, ফারাহ, আমার হবু বউকে ফোন দিতে গিয়ে তোমার কাছে চলে গিয়েছে। মিস্টেক। এখন কি করি বলো তো? ফারাহ কাতর গলায় ফুঁপিয়ে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ ঠোঁট টিপে হাসে, আবেগপ্রবণ গলায় বলে, এই তো আমি ফারাহ। আমি তোমাকে ভালোবাসি না। শুদ্ধ শব্দ করে হেসে বলে, ভালোবাসাটা তবে পেয়ে গেলাম আমি, ফারাহ, বুঝেছ? ফারাহ কথা বলতে পারে না, ফোঁপায়। শুদ্ধ প্রাণখোলা হাসি হাসে। একটু পর থেমে বলে, ওহে লাবণ্যময়ী, আরেকটু শব্দ করে কাঁদবে প্লিজ। ফারাহ নাক টেনে কল কেটে দেয়। ওয়ালপেপারে ভেসে ওঠে তার কান্না ভেজা মুখ।
আর তার দিকে হেসে তাকিয়ে আছে শুদ্ধ। পিকটা সাইড থেকে তোলা। ফারহা হঠাৎই কান্নার মাঝে হেসে ফেলে। আবারও ফোনে রিং হয়। ভালোবাসার খেলাটায় আমি জিতে গেছি ফারহা, শুনছ? এই ফারহা, ভালোবাসি কিন্তু। ফারহা মন দিয়ে শুনছে কথাগুলো, কিন্তু কল রিসিভ করলো না। চোখ মুখ লাল, তবে মুখবয়নে উজ্জ্বল খুশির ঝিলিক। রাত প্রায় 1টার কাছাকাছি। ইরফান বাড়িতে এসে চাবির সাহায্যে লক খুলে ভেতরে যায়। ডাইনিংয়ে বসে তারেক নেওয়া ছেলের অপেক্ষা করছিলেন। ইরফানকে পোশাকবিহীন দেখে তিনি বিস্ময় নিয়ে তাকালো। এগিয়ে এসে বলে, তোমার এই অবস্থা কেন? ইরফান তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, কাজ ছিল। কাজ ছিল মানে? এভাবে উধাম গায়ে বাইরে থেকে কি কাজ করে আসলো ইরফান? ভদ্রলোক বুঝলেন না। তারেক নওয়াজ মূলত ইরফান অফিসে না যাওয়ায় রেগে আছে। মাইরার ব্যাপার তিনি জানেন না। ইরফান অফিসে যাবে বলে আর যায়নি। রেগে বলে, তুমি কি পণ করেছ আমাদের বিজনেসে ধস নামিয়েই সারবে? ইরফান বিরক্ত হলো। সিঁড়ি উঠতে উঠতে বলে, নেক্সট ডে সব সামলে নিব, ডোন্ট ওয়ারি। কথাটা বলে ইরফান দ্রুত পায়ে তার ঘরে চলে যায়। তারেক নেওয়াজ ফোঁস করে শ্বাস ফেলল। এই ছেলে আর ভালো হলো না। তিনি হতাশ। সামলে নিবে বলেছে যখন, নিবে সামলে। যখন যা মনে হবে করবে, বলেও লাভ নেই। এই যেমন মাইরাকে এনে রেখেছে, এক্সামের মাঝে কেন আনলো তার কারণও বলে না। তিনি কাজে ব্যস্ত থাকায় মাইরার সাথে তার সেভাবে কথাই হয়নি। ফলে শুনতেও পারেনি কেন এনেছে মাইরাকে। বিরক্ত হয়ে তার ঘরে চলে যায়। ইরফান তার ঘরে গিয়ে আগে শাওয়ার নেয়, প্রায় 30 মিনিট সময় নিয়ে। চোখে মুখে রাগের আভা। যখনই ভাবছে মাইরা এই রাতে একা একা এই পথে এসেছে, তখনই মাথা পুরো গরম হয়ে যাচ্ছে। নিজেকে সামলাতে চায়, কিন্তু ব্যর্থ। ইচ্ছে করছে আগে ওই স্টুপিডকে গিয়ে থাপ্পড় দিয়ে রাস্তাঘাটে একা ঘোরার স্বাদ মেটাতে। শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। একটা কালো ট্রাউজার পরে নিল, তবে শরীরে কিছু জড়ানো না। উদম শরীরে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। মাইরার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে সামলানোর চেষ্টা করে। দরজা ঠেলে ভেতরে চোখ পড়লে মুহূর্তেই চোখজোড়া শীতলতায় ভরে যায়। রাগ আপনা আপনি নিভে যায় খানিক। ঘরের ভেতরে প্রবেশ করে দরজা ভিড়িয়ে দেয়। ঘরের লাইট জ্বালিয়ে ঘুমিয়েছে কেন বুঝল না। ধীর পায়ে এগিয়ে এসে মাইরার মাথার কাছে দাঁড়ায়। গম্ভীর চোখে দৃষ্টি আবদ্ধ করে মাইরার মুখপানে। মাইরা ইরফানের ঘরে ঠিক যেভাবে ঘুমিয়েছিল, আজও সেভাবেই ঘুমিয়েছে। দরজা বরাবর মাথা রেখে, বিছানার কিনারায় মাথা রেখে, চুলগুলো ছেড়ে দেয়া, যা মেঝে ছুঁয়েছে। ফ্যানের বাতাসে মেঝে ছুঁয়ে থাকা চুলগুলো মৃদুভাবে দোলে। মাইরার বাম গালে চোখ পড়লে ইরফান ঢোক গেলে। 5 আঙুলের দাগ স্পষ্ট। চোখ বুজে শ্বাস ফেলল। একটু পর মাইরার মাথার কাছে ডান পা ভাঁজ করে বসে। সামান্য ঝুঁকে মাইরার বাম গালে তার ডান হাতের আঙুলগুলো ছোঁয়ালে মাইরা ঘুমের মাঝেই কেঁপে ওঠে। ইরফান মাইরার বন্ধ চোখের পাতায় দৃষ্টি দেয়। ফুলের পাপড়ির ন্যায় মসৃণ ফর্সা দীর্ঘ চোখের পাতায় ডান হাতের বুড়ো আঙুল দ্বারা আলতো করে ছুঁয়ে দেয়। মাইরা ঘুমের ঘোরে ডান কাত হয়ে ইরফানের দিকে হেলে আসে। ইরফান মাইরার পুরো মুখটা নিখুঁতভাবে অবলোকন করল। দৃষ্টি ঘুরিয়ে ডান গালে চোখ স্থির করে। ফর্সা গালে লালচে দাগগুলোর দিকে অসহায় চোখে কিছু সময় তাকিয়ে থাকে। এরপর বসা থেকে উঠে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ফ্রিজ থেকে বরফ নিয়ে আসে, হাত ভর্তি করে। আবারও মাইরার পাশে বসে আলতো হাতে মাইরার গালে বরফ লাগিয়ে দেয়। মাইরা কেঁপে ওঠে। এগিয়ে এসে তার হাতের কাছে ইরফানের বাঁ হাত পেয়ে হাতের তালুর উপর ডান গাল রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। ইরফান ঝুঁকে আছে মাইরার উপর। মাইরার মুখের দিকে চেয়ে ডান হাতে আবারও মাইরার গালে বরফ লাগিয়ে দেয়। এবার মাইরার আর নড়ে না। ইরফান সময় নিয়ে বরফ দিয়ে দিল মাইরার গালে। এরপর ডান হাতের ছোট ছোট বরফের টুকরোগুলো ছুঁড়ে ফেলে ভেজা গালে চুলের কিছু অংশ হেলে আসলে হাত দিয়ে তা কানের পিঠে গুজে দেয়। জগ গেলে মুখ নামিয়ে ভেজা গালে ঠোঁট দাবায়। কতক্ষণ যে এভাবে থাকলো তার ইয়ত্তা নেই। মাইরা নড়ে উঠলে ইরফান মাইরার গাল থেকে ঠোঁট সরিয়ে নেয়। মাথা খানিক উঁচু করে মাইরার ফোলা ফোলা মুখে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর মাইরার কানের কাছে মুখ নিয়ে গলা নামিয়ে মৃদুস্বরে বলে,
সরি ফর দ্যাট। কথাটা বলে কানের পিঠে শব্দ করে একটা চুমু খায়। মাইরা ঘুমের মাঝে ফুঁপিয়ে ওঠে। ইরফান দ্রুত মাইরার মুখের দিকে তাকায়। চোখ বন্ধ মাইরার। কে যেন বিড়বিড় করে। ইরফান আরেকটু এগিয়ে গেলে আদো আদো স্বরে শুনতে পায়, বাবা মেলায় যাওয়ার কথা বলে ফাঁকি দিয়ে আকাশে চলে গেল। বাবা, বাবা কথাগুলো খুবই স্পষ্ট শোনায়। বন্ধ চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ইরফানের বাঁ হাতে মাইরার ডান গাল পেতে রাখায় ইরফানের হাতের তালুতে টুপটুপ করে মেয়েটার চোখের পানি গড়িয়ে পড়ে। ইরফান ডোক গেলে মাইরার দিকে চেয়ে থাকে। চোখে মুখে অসহায়ত্ব ভিড় করে। মাইরাকে চিৎ করে শোয়ায় মুখ নামিয়ে মাইরার ডান চোখের কিনারায় ছোট করে একটা চুমু আঁকে। বা হাতে মাইরার বা চোখের কোনা মুছে দেয়। এরপর মাইরাকে কোলে তুলে লম্বা করে বালিশে শুয়ে দেয়। উঠে গিয়ে ঘরের লাইট অফ করে দেয়। বাম কাত হয়ে মাইরার পাশে শুয়ে পড়ে ইরফান। মাইরার পেট জড়িয়ে মাইরাকে টেনে মাইরার পিঠ তার বুকে লাগিয়ে শুয়ে দেয়। এরপর মাইরার পেট থেকে হাত সরিয়ে নেয়। হাত বাড়িয়ে মাইরাকে আর ধরল না। দুহাত আড়াআড়িভাবে বুকে ভাঁজ করে নেয়। লম্বা শ্বাস টেনে চোখ বুঝে। ফ্যানের বাতাসে মাইরার চুলগুলো ইরফানের মুখের উপর লুটুপুটু খায়। ইরফান সরালো না চুল। উড়ে গিয়ে তার স্বভাবসুলভ ফ্যান অফ করে এসি ছাড়ল না। শক্ত হয়ে চোখ বুঝে রইল। সকাল সকাল চিৎকার চেঁচামেচিতে মাইরার ঘুম ভেঙে যায়। পিট পিট করে চোখ খুলে তাকায় মাইরা। ঘরময় দিনের ঝাপসা আলো দেখে বুঝল সকাল হয়ে গিয়েছে, কিন্তু সে জাগা পায়নি। এমন জোরে জোরে কথা বলছে কে? ধীরে ধীরে বিছানা থেকে নেমে ভিড়ানো দরজা খুলে বাইরে নজর দিলে ইরফান আর তারেক নেওয়াজকে মেইন ডোরের কাছে দাঁড়িয়ে কথা বলতে দেখে। এখানে দাঁড়িয়ে স্পষ্ট শোনা যাচ্ছে মাইরাকে রেখে দ্রুত ফিরবে। ইরফান গম্ভীর গলায় বলে, সরি, ওকে নিয়ে যেতে পারবো না। তারেক নেওয়াজ রেগে বলে, পারবে না মানে? তাহলে এনেছিলে কেন? কাজ ছিল। মাইরাকে দিয়ে কি কাজ তোমার? কাজ করেছো ভালো কথা, এখন ওকে রেখে আসো, ওর এক্সাম। ভুলে গিয়েছো? ইরফান বিরক্ত মাখা কণ্ঠে বলে, তুমি রেখে এসো, আমি অফিস সামলে নিব, ডোন্ট ওয়ারি। তারেক নেওয়াজ নিজেকে শান্ত করে। তার ভাবনা, মাইরা আর ইরফান একসাথে থাকলে তাদের সম্পর্কের উন্নতি হবে। মাইরা রিলেটেড কাজগুলো তিনি ইরফানের কাঁধে দিতে চায়। অতঃপর বলে, মাইরাকে তুমিই রেখে আসবে, এটাই আমার শেষ কথা। ইরফান রেগে হঠাৎই চিৎকার করে ওঠে, বলিসই তো ওই স্টুপিডকে রেখে আসতে পারবো না। গলায় বাচ্চা ঝুলিয়ে দিয়েছ, চুপ আছি। আর বাড়াবাড়ি করো না, আমাকে শান্তিতে থাকতে দাও। কথাটা বলে হনহন করে বাইরে বেরিয়ে যায়। তারেক নওয়াজ কি বলবেন বুঝলেন না। নীরব চোখে চেয়ে দেখল শুধু ছেলের প্রস্থান। তিনি ছেলেকে নিয়ে হতাশ। তবে মাইরার কি হবে? মাইরা ধীর পায়ে ঘরের ভেতর আসে। এরপর দরজার ছিটকানি লাগিয়ে দেয়। পানিতে টইটুম্বুর চোখ থেকে দুফোঁটা জলের কোনা টুপ করে গড়িয়ে পড়ে। দেয়াল ঘড়িতে দেখল সকাল ৬টা বাজে। ওয়াশরুমে গিয়ে অজু করে এসে নামাজ পড়ে নেয়। এরপর গায়ে বোরকা জড়িয়ে নেয়। সাথে এমনিতেও কিছু আনেনি, তাই আর কিছু নিতে হলো না। হাতে পার্স নিয়ে ঘর থেকে বের হয়। আশেপাশে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটু এগিয়ে গিয়ে রিতাকে পেয়ে গেলে বলে, আপু, এখন কাউকে বলো না, আমি যাচ্ছি। আমি পৌঁছে বাবাকে কল করে বলে দেব। রিতা ডাইনিংয়ের টেবিলের উপর কাঁচের গ্লাস রেখে অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছ তুমি? মাইরা মৃদু হেসে বলে, গ্রামে। তুমি এক্ষুনি কাউকে বলো না প্লিজ। রিতা অবাক হয়ে বলে, এত দূরের রাস্তা, তুমি একাই যাবা? দাঁড়াও, আমি সাসারে বলি। মাইরা রিতার হাত আটকে বলে, বলো না আপু, আমি পারবো। একা চলতে না শিখে রাখলে পরে প্রবলেম হবে। লাস্ট কথাটা কেমন মলিন গলায় বলে। এরপর আবারও মৃদু হেসে বলে, আমার এক্সাম বুঝলে, গ্রামে গিয়ে পড়ব। এখানে বইও নেই। আসছি আপু, বাই। কথাটা বলে ডান হাতে একটা পার্স নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে সামনে তাকালে মেন গেট দিয়ে ইরফানকে ঢুকতে দেখে মাথা নিচু করে ইরফান এগিয়ে আসছে। মাইরা ঢোক গেলে তাকে দেখে নিলে এই লোক কি করবে সেসব ভাবতে চায় না। তবে লোকটার সামনে পড়তে চায় না, একটুও চায় না।